এবার ময়দানে ঋতব্রত বনাম কুণাল। আসল বনাম নকল তৃণমূলের লড়াইয়ে এবার সম্মুখ সমরে এই দুই হেভিওয়েট। বেইমান গদ্দার তরজার মাঝে এবার সোজা 12 বছরের পুরনো 91 পাতার জেলের চিঠি টেনে কুণাল ঘোষকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর তার পাল্টা যা তা ভাষায় ঋতব্রতকে রীতিমতো ধুয়ে দিলেন কুণাল ঘোষও। রাজনীতিতে এখন একেবারে তুলকালাম। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মামলায় হাইকোর্টের সিদ্ধান্তের পর আজ সাংবাদিক বৈঠক থেকেই সোজা কুণাল ঘোষকে নিশানা করেন ঋতব্রত। তার বিস্ফোরক অভিযোগ, চিটফান্ড কাণ্ডে জড়িয়ে গিয়ে জেলে বসে কুণাল ঘোষের লেখা সেই 91 পাতার চিঠিতেই নাকি তৃণমূল দলটা তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। ঋতব্রত দাবি করেন কুণাল ঘোষ ওই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসল উপভোক্তা বলেছিলেন। কুণালকে কালীঘাট তৃণমূলের ম্যানেজিং ডিরেক্টর বলে কটাক্ষ করে ঋতব্রত হুঁশিয়ারি দিয়েছেন আগামী 15 দিনের মধ্যে কুরিয়ার করে এই চিঠি তিনি সোজা পাঠাবেন মমতার কাছে। আর ঠিক কি বলে কুণালকে আক্রমণ করলেন ঋতব্রত? আসলে সম্প্রতি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া যারা হচ্ছে এই বেইমান বেইমান বলছেন, ঘটনাচক্রে সেরকম একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। সাংসদ থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন এবং জেলে বন্দি থাকা অবস্থায় একটা 91 পাতার চিঠি, সেই 91 পাতার চিঠি অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই ডিরেক্টরকে। এবং সেই চিঠি তার একজন প্রাণসখা এবং আরো কিছু সাংবাদিক যারা সাহায্য করতে পারেন এই ভেবে সেই চিঠির কপি পৌঁছে দেওয়া হয়েছিল। এবারে এই যে 91 পাতার চিঠি, এবং সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যদি জেলের মধ্যে কিছু করে তাহলে এই 91 পাতার চিঠিকেই যেন তার শেষ বয়ান হিসেবে ধরে নেওয়া হয়। মোদ্দা কথায় অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটলে যেন সুইসাইড নোট হিসেবে এই 91 পাতার দলিলকে স্বীকৃতি দেয়া হয়। প্রকৃতপক্ষে জেলে বসে মৃত্যুর আশঙ্কা করা বা মৃত্যুর আশঙ্কায় থাকা এক বন্দির শেষ বয়ান। এখন উনি কথায় কথায় বলেন যে পার্টিকে আমি 10,000 টাকা চাঁদা প্রতি মাসে দিয়ে গিয়েছি। চাঁদা 10,000 টাকা দিয়েছেন, আর হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সম্পর্কে দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই এর ডিরেক্টরকে সেই চিঠি লিখেছেন। আমার ধারণা আপনারা এখানে যারা আছেন তারা কেউ চিঠিটা পড়েননি। তো আমি এই 91 পাতার, এমনি চিঠিটা ওভারঅল খুব ইন্টারেস্টিং। আমি চিঠির একটা জায়গা কোট করছি। একটা জায়গায় বলা রয়েছে যে সমস্ত খরচ বাঁচাবার পরও উদ্বৃত্ত 30 কোটি টাকা থেকে গিয়েছিল। সেই 30 কোটি টাকা একজনের কাছে রাখা হয়েছিল কোথাও ইনভেস্ট করবার জন্য। এখন চিঠিটা হাতের লেখা ভালো, ঝরঝরে হাতের লেখা, অল্প কিছু কাটাকুটি আছে, কিন্তু পড়তে সমস্যা হয় না, কাটাকুটি খুব বেশি নেই। এই যে 91 পাতার এটা একটা দলিল, এই দলিল হচ্ছে একটা দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট। এই 91 পাতার দলিল যা অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই এর ডিরেক্টর, এই 91 পাতার দলিল দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট। প্রকৃতপক্ষে সলতে পাকানো শুরু হয়েছিল তখনই। তাহলে এখন একটু ভাবতে হয় যে দলের সাংসদ দলের বিরুদ্ধে কি তখন বেইমানি করেছিলেন? যা লিখেছিলেন এবং যাদের অ্যাড্রেস করেছিলেন আর ওই দলিলে যা আছে সেটা কি তাহলে বেইমানি? এখানে বিভিন্ন ধরনের সাবহেড রয়েছে। সাবহেড বিভিন্ন মানুষ সম্পর্কে সাবহেড রয়েছে। কারুর জন্য 7 পাতা, কারুর জন্য 8 পাতা, কারুর জন্য 4 পাতা, কারুর 5 পাতা, কারুর 2 পাতা। তো সব থেকে বেশি যার জন্য পাতা বরাদ্দ তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাবহেড রয়েছে, আমি শুধু সেই সাবহেড আমি অনুরোধ করব আর কি। আমি সেই ম্যানেজিং ডিরেক্টরকে অনুরোধ করব যে দিদির এখন অখণ্ড অবসর,
91 পাতার চিঠি একদিনে না হলেও দুদিনে পড়া হয়ে যাবে। আর লেখা যেহেতু ঝরঝরে, পড়তে অসুবিধা হচ্ছে না, আমার কোনো অসুবিধা হয়নি পড়তে। তাই যদি আর যেটুকু কাটাকাটি আছে সেই ম্যানেজিং ডিরেক্টরই নয় পাশে বসে বলে দেবেন যে ওর কাটাকুটি কি আছে, কারণ চিঠিটা ম্যানেজিং ডিরেক্টর লিখেছেন, বর্তমান ম্যানেজিং ডিরেক্টর। আর চিঠিটা লেখা হয়েছে যার বিরুদ্ধে, তো আমি রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী দিদিকে অনুরোধ করব যে আপনি ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকে চিঠিটা চেয়ে নিন, এই 91 পাতার চিঠি। চিঠিটা ভালো করে পড়ুন। ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার দল তুলে দেওয়ার সলতে কবে পাকানো শুরু হয়েছিল আর কে হচ্ছে দল তুলে দেওয়ার সলতে পাকাতে শুরু করেছিল। বেইমানির একটা ইতিহাস আপনি অনুভব করতে পারবেন। অসুবিধা হলে ওকেই জিজ্ঞাসা করবেন যেখানে কাটাকুটি রয়েছে। আর যদি 15 দিনের মধ্যে আপনার কাছে চিঠিটা না পৌঁছয়, আমরা কুরিয়ার করে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই চিঠিটা দিদিকে পাঠিয়ে দেবো, এই 91 পাতার দলিলটা পাঠিয়ে দেবো। এবং তারপর দিদিকে পাঠাবার পর সংবাদ মাধ্যমকেও এই 91 পাতার দলিলটা দিয়ে দেবো। আমি বাকি সাবহেডের মধ্যে যাচ্ছি না। কোন মানে প্রয়াত কোনো নেতা, কোনো সাংবাদিক যাদের আছে সাবহেডে, যখন চিঠিটা পাবলিক হবে সবাই দেখে নিতে পারবেন কার কার ক্ষেত্রে সাবহেড ব্যবহার করা রয়েছে। এখন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে লালবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য যে কাজ উনি শুরু করেছিলেন, এটা 10 বছর আগে শুরু করেছিলেন। এখন ঘটনাচক্রে আপাতত ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হয়েছেন। এই চিঠির মধ্যে লেখা রয়েছে, এই চিঠিতে লেখা রয়েছে যে একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী চিট ফান্ডের পয়সায় চলেন। এই চিঠিতে লেখা রয়েছে যে গোটা ভারতবর্ষে চিট ফান্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠি, এই 91 পাতার চিঠি, যাকে তিনি বলেছিলেন যে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটলে সুইসাইড নোট হিসেবে তাকে যেন ধরা হয়, এই চিঠিটাকে তার শেষ বয়ান হিসেবে ধরা হয়, এখানে হচ্ছে সমস্তটা রয়েছে। আমি তো কুইজ মাস্টার, আরেকজন ম্যানেজিং ডিরেক্টর, তাকে অনুরোধ করবো আপনি যেখানে খুশি, পার্লামেন্টে হতে পারে, পার্লামেন্টের বাইরে হতে পারে, স্কুলে কলেজে গিয়ে জিজ্ঞাসা করুন যে কার সম্পর্কে বলা হয়েছে, কে বলেছেন, যে কে উত্তর দিয়ে দেবেন। এখন আমার মানে খুব সিম্পল বক্তব্য, যেহেতু আমার ধারণা আপনাদের কারুর কাছে এই চিঠিটা নেই, একজন প্রাণসখা আর হাতে গোনা 2-1 জনের কাছে চিঠিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। আমি চিঠিটা পড়েছি এবং চিঠিটা পড়ার পর আমার মনে হয়েছে এই যে বেইমান বেইমান, গদ্দার গদ্দার, তো সলতেটা কে পাকানো শুরু করেছিলেন, 10,000 টাকা দিচ্ছেন পার্টির সাংসদ হিসেবে, আবার একই সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই এর অধিকর্তাকে গোটাটা লিখে বলছেন যে গোটাটা হচ্ছে তদন্তের আওতায় আনা হোক। তো আমার মনে হয় আমরা অপেক্ষা করব, যদি দিদির কাছে চিঠিটা ম্যানেজিং ডিরেক্টর পৌঁছে দেন বা পাশে বসে কাটাকুটির জায়গাটুকু এক্সপ্লেন করে দেন, সেটা যদি না হয়, 15 দিন যদি না এটা হয়, তাহলে আমরা এই 91 পাতার চিঠিটা কুরিয়ার করে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পাঠিয়ে দেবো এবং আপনাদেরও সমস্ত সংবাদ মাধ্যমকে এই চিঠির কপি দিয়ে দেবো। টু বি কন্টিনিউড। ঋতব্রতর এই আক্রমণের পর একেবারেই চুপ থাকেননি কুণাল ঘোষও। পাল্টা দিতে গিয়ে ঋতব্রতকে এক প্রকার যা তা ভাষায় আক্রমণ করেন বেলেঘাটার বিধায়ক। ঋতব্রতর দল ভাঙানোর সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে কুণাল ঘোষ দাবি করেন ওই চিঠি তার বিখ্যাত চিঠি এবং তিনি নিজেই আসলে দলের প্রথম হুইসেল ব্লোয়ার। ঋতব্রতকে পাল্টা ধুয়ে দিয়ে কি বললেন কুণাল? আরে চাটন ঋতু একটা বোকা ছেলে, একটা খারাপ ছেলে। আমার 91 পাতার চিঠি, ওটা আনন্দবাজারে আমার বাইলাইন করে প্রকাশিত হয়েছে। ওগুলোর সঙ্গে নতুনের কোনো, আমার বাড়িতেও দিস্তে আছে, আমার ধারণা মমতাদিরও পড়ে মুখস্থ হয়ে গেছে। ফলে ওইসব করে আমার এটা ভালো লাগছে। শয়নে, স্বপ্নে, জাগরণে ও যে ওই পালিশ ফালিশ ছেড়ে আমার নাম মনে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও বটে। হ্যাঁ, এটা আমার পক্ষে অত্যন্ত রিস্কি। হ্যাঁ, আমাকে খুব চারপাশ দেখে চলতে হবে, কারণ ঋত শয়নে, স্বপ্নে, জাগরণে ও তো সব নানা রকম জিনিস দেখে বেড়ায়। তো এখন আমাকে দেখছে, আমাকে আক্রমণ করছে, এ ডার হামে আচ্ছা লাগা। 91 পাতা অত্যন্ত বিখ্যাত চিঠি, ওটা একেবারে মানে আমি প্রায় পুজো বার্ষিকীতে অপ্রকাশিত পত্রাবলীর মতো আমি যত্নে রাখি।
আমার জীবনে অত্যন্ত কঠিন সময়ের ঋতু। আলু কি সত্যিই খারাপ? আমরা যারা রেগুলার বেসিসে বাঙালিরা আলু খাচ্ছি আমাদের ডায়েটে, বা ইভেন যারা অবাঙালি তাদেরও ডায়েটে আলু থাকে, তো এটা কি সত্যি এতটা খারাপ? আসুন আজকে জেনে নেব। নমস্কার, আমি দিয়া ভট্টাচার্য, ডায়েটিশিয়ান ফ্রম ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। আলু একটি খুব নিউট্রিশিয়াস, রিচ ইন পটাশিয়াম, ভিটামিন সি একটা ফুড। পটেটো যখন আমরা কুক করি, নর্মালি বয়েলড, ফ্রাইড, বিভিন্ন ফর্মে আমরা খেয়ে থাকি। নর্মালি আমরা অ্যাডভাইস করি ওয়েট কুকিং, অর্থাৎ বয়েলড ফর্মে যদি খাওয়া যায়। ফ্রাইড ফর্মটা আমরা একটু অ্যাভয়েডই করতে বলি। রিচ ইন পটাশিয়াম হওয়ার কারণে এটা ব্লাড প্রেশারকে মেনটেন করতে হেল্প করছে। এছাড়া এর মধ্যে অনেক পরিমাণ স্টার্চ থাকার কারণে টু সাম এক্সটেন্ট এটা আমাদের গাট মাইক্রোবায়োটাকেও ইমপ্রুভ রাখতে হেল্প করে। তবে রিচ ইন পটাশিয়াম হওয়ার কারণেই কিন্তু আমরা সিকেডি পেশেন্টদেরকে এটা অ্যাভয়েড করতে বলি। তাছাড়া আলুর জন্য কিন্তু ওয়েট গেইন হওয়ার চান্সেস থাকে এবং ব্লাড সুগার স্পাইক হওয়ারও চান্স থাকে। এই কারণেই যদি আপনারা আপনাদের ডায়েটে আলু অ্যাড করতেই চান, তাহলে আপনাদের প্রপার একটা ডায়েট চার্ট বা প্রপার একটা ডায়েট কাউন্সিলিং এর পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা আপনাদের জন্য রিকোয়ারমেন্ট আছে এই সবজিটার। তো আপনাকে আপনার ডায়েটিশিয়ান যেই অ্যামাউন্টে অ্যাডভাইস করছেন সেই অ্যামাউন্টের আলু কিন্তু আপনি রেগুলার বেসিসে রাখতেই পারেন, যদি না আপনি ডায়াবেটিক হন বা আপনি ওয়েট লস করতে চাইছেন। এরকমই নিউট্রিশন রিলেটেড আরো কিছু কোয়েরি থাকলে কমেন্ট ডাউন বিলো। থ্যাংক ইউ। যে সময়টাকে আমাকে কাঁধে বন্দুক রেখেছিল, নিশ্চিত আমি বলি তো, আমার দলের কয়েকজন লেগেছিল, আমার অভিমান ছিল, অভিযোগ ছিল। তার মধ্যে আসল লোকটি মারা গেছে, আমি আর নাম বলতে চাই না, মৃত লোককে আর কত গালা আসবে। আমি এখানে অভিযোগ করেছি, তার মানে তো এটাও মানতে হবে চাটন ঋতু যে কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার। যদি ওই চিঠিকে মান্যতা দিতে হয়, তাহলে তোমরা কিসের বিপ্লবী? হ্যাঁ, কিসের বিপ্লবী? কুণাল ঘোষ একা জেলের মধ্যে থেকে বিপ্লব করে গেছিল। কোথায় ছিলে ভাই তোমরা তখন? মমতা বন্দ্যোপাধ্যায়, তোমরা আমি বিস্তারিত বুঝেছি, আরো তথ্য পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেত্রী, তিনি সব তথ্য পেয়েছেন। পরে দেখা গেছে আমি যতটা তথ্য পেয়েছি সেখানে অনেকটাই কারেকশন দরকার, দ্বিতীয়। সুতরাং এখন ওই কত সালে, তার আগে ঋতুর ওই ছবিগুলো কেমন লাগবে? অমিত মিত্র ধুতি টানা, মমতা ব্যানার্জিকে হ্যাকেল করা, ঋতু কেমন লাগবে? এটা রাজনৈতিক বেজন্ম কেমন লাগবে? রাজনৈতিক বেজন্ম। সিপিএম এর হয়ে গিয়ে সিপিএম থেকে লাথ মেরে বের করে দিয়েছিল, তৃণমূলের পায়ে পড়েছিল, তৃণমূলটাকে আবার রাজ্যসভায় পাঠিয়েছে, বিভিন্ন পদ দিয়েছে। আর আজকে যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এমএলএ হয়েছে সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে চিঠি দিচ্ছে। রাজনৈতিক বেজন্মা ছাড়াই ওই কাজটা করতে পারে? আমার কিসের 91 পাতা? যা গিয়ে দিয়ে মমতা ব্যানার্জির হাতে। আমার নেত্রী বুঝে নেবে, আমি বুঝে নেব। আমাকে এই ঘুরে ঘুরে দল করতে হয় না। যেদিনকে কুণাল ঘোষ 91 পাতার চিঠি দিয়েছে, সেই মাসেও কুণাল ঘোষ পার্টিকে মেম্বারশিপ দিয়েছে, কারণ কুণাল ঘোষ নিজেকে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক মনে করে। 93 সালে 21শে জুলাই, যেদিন এই চাটন ঋতুর গোষ্ঠীর পার্টির হারমাদরা মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা করেছিল, এই কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে পুলিশের গাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে উডল্যান্ডসে ভর্তি করে রেখে এসেছিল। তো সুতরাং ওসব আমাকে দেখিয়ে কোনো লাভ নেই। একের পর এক আমার ভাবতে ভালো লাগছে। চাটন ঋতু, চাটন ঋতু, চাটন ঋতু শুধু মানে মেয়েটার সঙ্গে অন্যায় করেনি, তার টাকা নিয়ে বিদেশ গেছিল বলে অভিযোগ ছিল। বালুরঘাটের কেসটায় ব্যাংক ট্রানজাকশনটা বড় বিষয় ছিল। বালুরঘাটে কেসে ব্যাংক ট্রানজাকশন দেখছেন না? তৃণমূলের টাকা নিয়ে জিতে তৃণমূলকে বদনাম করছে, মেয়েটার টাকা নিয়ে জিতে আবার মেয়েটাকে ওর অ্যাকাউন্ট থেকে অবশ্যই তুমি আর কিছু করো না, আমি তোমায় টাকা ফেরত দিচ্ছি কেস আছে ওর। চাটন ঋতু, পুরুষ যৌনকর্মী, তার আবার বড় বড় কথা। আমি কোথায় দল ভাঙানোর চেষ্টা করেছি? কে শুনতে পাকিয়েছে? আমি তখন জেলের মধ্যে, এবং তার পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আমার পুরো দস্তুর যোগাযোগ ছিল। সেই রাজনীতিটা বুঝতে গেলে ওকে অনেক বড় হতে হবে। ওইরকম চারানার ফেরেবাজি করে ওগুলো করা যায়। আমি কেন দল ভাঙাতে যাব? আমি দলের সৈনিক। যেদিন আমি সব থেকে বেশি
আমার সঙ্গে দলের সংঘাত হয়েছে, সেসব ভিডিও তো আছে, তো দেখবেন। সেই মাসেও দলকে আমার চাঁদাটা আমি দিয়েছি, এটা আমার কাছে গর্বের ব্যাপার। আমার কোনো নেতা বা নেত্রী বা কোনো নেতার কারুর সঙ্গে আমার চূড়ান্ত মত পার্থক্য হয়েছে, কিন্তু আমি নিজের ঘরের উপর রাগ করে অন্য দলে চলে গেলাম। আমি তো সেই খেলা তো আমি খেলিনি। বরং মারা গেছেন শ্রদ্ধেয় ব্যক্তি, পুরনো দাদা আমার কাছে বারবার এসেছিলেন, সসম্মানে একটি জায়গায় নিয়ে যাওয়ার আমন্ত্রণ করে এসেছিলেন, করেছিলেন, তাদের সঙ্গে আমার যথেষ্ট যোগাযোগ ছিল। কিন্তু আমি মানে আমার পাড়ার লোককে পর্যন্ত বুঝিয়ে গেছিলেন কুণালকে দিয়েছ না, আমি আমি হয়নি, আমি পারিনি, করিনি। সেটা যেটা হয় না সেটা হয় না। আর যে একবার বেইমানি করে দল ছেড়ে ছেড়ে ঘুরে বেড়ায়, সব জায়গায় বেরিয়ে বেড়ায়, এই ওর সঙ্গে যে লোকগুলো আছে ওকে কেউ সহ্য করতে পারছে? একটা লোক ওকে সহ্য করতে পারে না। তো কি বলে, শুভেন্দুর পুলিশ ওকে হেল্প করছে বলে ওর সঙ্গে আছে, পুলিশ বাঁচিয়ে দেবে, পুলিশ হ্যারাসমেন্ট হবে না এই দেখিয়ে বাঁচিয়ে আছে। ও নিজের জোরে আছে নাকি? ওর গেঞ্জি আর জাঙ্গা ছাড়া কি আছে ওর? একটা তথাকথিত নাকি তারা তৃণমূল, তথাকথিত স্পিকারের দেয়া নাকি বিরোধী নেতা, তাদের কাজ হচ্ছে তৃণমূলের কি ক্ষতি করা যায়, তারা কর্মীরা আক্রান্ত, কর্মীদের পাশে দাঁড়ানো, সেখানে ছুটে যাওয়া, তাদের সময় হচ্ছে না। তাদের এলাকার মানুষকে কি কি সার্ভিস দেওয়া যায় সেখানে সময় হচ্ছে না। শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে কি চিঠি দেওয়া যায়, তৃণমূলের বিরুদ্ধে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা যায়, অন্য লোকের হাতে তামাক খেয়ে যাচ্ছে। ওই পুতুল নাচের পুতুলের মতো অন্য লোক সুতো টানছে আর এখানে ধেই ধেই করে ওই বুড়ো খোকা নেচে বেড়াচ্ছে। কালকে তো পালালো ওখান থেকে, পালালো বারুইপুর থেকে। পুলিশ পিঠে হাত দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে গেল। একটা সাদা গোল আলু ভাতে, হাতে ছাতা নিয়ে একটা পুরুষ যৌনকর্মী হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর পেছন থেকে লোক তাকে প্যাক মারছে। ওকে বলুন না, আমি তোকে বলছি, যে একটা বোকা ছেলে, ও একটা খারাপ ছেলে, একটা চাটন ঋত। তোর যদি আমি বলছি, তুই চাটন ঋত, তুই সরকারের পা চেটে বালিশ চেটে তুই দাঁড়িয়ে আছিস। তোর 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে তুই আমার নাম নে, তুই আমার নামে মানহানির মামলা কর, চল তোর সঙ্গে কোর্টে রাখা হবে। সালা লাতখোর মাল, সিপিএম থেকে লাত খাওয়া, বিজেপি থেকে কি নাম তৃণমূল থেকে লাত খাওয়া, আর বিজেপি ঢুকতে দিচ্ছে না বলে পুষবো। ভালো জাতের হলে বাড়িতে, না হলে রাস্তার ফুটপাতে বিস্কুট। বিজেপি দরজা খুলছে না, আজব কথা। এই যে দেখুন এমপিদের প্রথম দল থেকে জিতে গিয়ে দ্বিতীয় দলের সঙ্গে বৈঠক করে তৃতীয় দলে গিয়ে যোগ দিল। এই আজব কথা কি করে হতে পারে? প্রথম দল থেকে জিতলো, দ্বিতীয় দলের নেতাদের বাড়িতে কি মিটিং হচ্ছে, আর যোগ দিচ্ছে বলছে তৃতীয় দল। আবার তৃতীয় দলের আমরা এখন এনসিপিআই। আবার দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একজন চিঠি দিয়েছেন, তার উপরে লেখা চিফ হুইপ তৃণমূল কংগ্রেস। মানে কি? এরা কোথায় আছে? এরা আছে কোথায়? তো এক টানেতে যেমন তেমন, দু টানেতে রুগী। তিন টানেতে ঘুরে ঘুরে আমরা দলত্যাগী, এরকম একটা কিছু আসবে আর কি। একদিকে ঋতব্রতর 15 দিনের ডেডলাইন, অন্যদিকে কুণাল ঘোষের চাঁচা ছোলা পাল্টা মার। ঋতব্রত বনাম কুণালের এই হাড্ডাহাড্ডি লড়াই আগামী দিনে কোন দিকে ঘোরে সেটাই এখন দেখার। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।